হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 7 ষষ্ঠ অধ্যায় ইতিহাস বই থেকে নগর বণিক ও বাণিজ্য। এই যে নগর বণিক ও বাণিজ্য অধ্যায়টি রয়েছে, ষষ্ঠ অধ্যায়টি, এই অধ্যায় থেকে অনুশীলনীর প্রশ্ন ও উত্তরগুলি আজকে আমি তোমাদেরকে পড়িয়ে দেবো। 1, 2 ও 3 নাম্বার পর্যন্ত যে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলি আছে সেগুলি আজকে তোমাদেরকে আমি পড়িয়ে দেবো। তো চলো প্রথমটা দেখে নিই। কী বলেছে? একের দাগায় নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও। তো চলো প্রথমকার অ্যান্সারটা কি? ক, শাহজাহানবাদ, তুঘলকাবাদ, কিলারাই, পিথোরা, দৌলতাবাদ। তো এখানে অ্যান্সার দেখো, কিলারাই, পিথোরা। এবার চলে যাব ক্ষয়ে। ক্ষয়ের দাগে কী আছে? টঙ্কা, মোহর, হুন্ডি, জিতল। কোনটা আলাদা? হুন্ডি। গয়ে নীল, গোলমরিচ, সুতিবস্ত্র, রূপো। কোনটা আলাদা? রূপো। অ্যান্সার রূপো। ঘয়ে আছে কোরওয়ানি, বুরহানপুর, চট্টগ্রাম, গৌড়। উত্তর কি? বুরহানপুর। দেখো এখানে একের দাকার অ্যান্সারগুলো সব আমরা পেয়ে গেলাম। এরপরে পড়ে নেব 2 নাম্বারে। 2 নাম্বারে কি আছে? ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তো এখানে আমরা স্তম্ভগুলি মেলাবো। তো আমি এখানে পুরো অ্যান্সারটা পাশে পাশে লিখে দিচ্ছি, সেগুলো তোমরা পড়ে নাও। তো ক আর একদিকে খ। তো এইদিকে কয়ের দেখা প্রশ্নগুলি থাকবে, ক্ষয়ে অ্যান্সারগুলি থাকছে। এটা বইয়ে তোমরা দাগ নিয়ে নেবে। সিরি, উত্তর জল সংরক্ষণ। দিনেমার, উত্তর ডেনমার্কের অধিবাসী। তোমরা দাগ নিয়ে নেবে। সরাফ, মুদ্রা বিনিময়কারী। হৌজ, আলাউদ্দিন খলজি। চিরাগ, দিল্লি। উত্তর শেখ নাসির উদ্দিন। তো এরপর আমরা 3-এর দাগায় চলে এসেছি। 30 থেকে 35টি শব্দের মধ্যে উত্তর দাও। তো প্রথম কয়ের প্রশ্নটা পড়ে নিই। কীভাবে মধ্যযুগের ভারতের শহর গড়ে উঠত? উত্তরটা দেখো। শহর কথাটি ফার্সি। সুলতানি ও মুঘল আমলে ভারতে গ্রামের সঙ্গে অনেক শহর বা নগর ছিল। এই শহরগুলোর কোনটি ছিল আর্থিক লেনদেন, ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। অনেক সময় রাজনৈতিক এবং প্রশাসনিক কারণে শহর গড়ে উঠত। আবার ধর্মীয় স্থান বা মন্দির মসজিদকে ঘিরে গড়ে উঠেছিল কোনো কোনো শহর। এই শহরগুলোর বেশিরভাগই ত্রয়োদশ শতকে অষ্টাদশ শতকের মধ্যে বিকাশ লাভ করেছে। তো এখানে আমরা একের অ্যান্সারটা পড়ে নিয়েছি। এরপরে চলে যাব পরের প্রশ্ন। পরের ক্ষয়ের দাগে দেখো কি বলেছে প্রশ্নটা। কেন সুলতানদের সময়কার পুরনো দিল্লি আস্তে আস্তে ক্ষয় হয়েছিল? তো উত্তর দেখো, উত্তরটা পড়ে নিই। চতুর্দশ শতকে দ্বিতীয়ার্ধে দিল্লি শহরের চেহারা বদলে যায়। আগেকার মতো আরাবল্লীর পাথুরে এলাকায় শহর তৈরি না করে সুলতান ফিরোজ তুগলক যে ফিরোজাবাদ শহর তৈরি করলেন, তার মধ্যমণি ছিল ফিরোজ শাহ কোটলা। এই শহর ছিল যমুনা নদীর পাড় বরাবর। এই পরিকল্পনার ফলে শহরে জলের সমস্যা মেটানো গেল। নদীপথে বয়ে আনা জিনিসপত্র শহরের অধিবাসীদের কাছে পৌঁছে দেওয়া সহজ হলো ও তার জন্যে খরচও কমল। এর ফলে সুলতানদের পুরনো দিল্লি শহর আস্তে আস্তে ক্ষয় পেতে লাগলো। তো ধরো এই অ্যান্সারটা আমরা পুরোটা পড়ে নিয়েছি। এরপরে চলে যাব পরের প্রশ্ন। গয়ে কি বলেছে দেখো প্রশ্নটা। কেন কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল? কেন কোথায় শাহজাহানবাদ শহরটি গড়ে উঠেছিল? অ্যান্সারটা কী হবে? অ্যান্সার দেখো। দিল্লিতে সুলতানি আমলে যে শহরগুলো গড়ে উঠেছিল তাদের থেকে এক
খানিকটা দূরে যমুনা নদীর পশ্চিমে একটি উঁচু জায়গায় শাহজাহানাবাদ শহরটি বাদশাহ শাহজাহান তৈরি করেছিলেন। কে তৈরি করেছিলেন? বাদশাহ শাহজাহান। যমুনা নদীর পাড় ভেঙে আগ্রা শহরটি ক্রমশ ক্ষতিগ্রস্ত ও গিঞ্জি হয়ে পড়েছিল। এছাড়া আগ্রার প্রাসাদ দুর্গ মুঘল বাদশাহের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জন্য যথেষ্ট বড় ছিল না, তাই শাহজাহানাবাদ শহরটি তৈরি করা হলো। কেন তৈরি করা হলো এখানে কারণটা তোমরা পেলে। তারপরে অ্যান্সার, বাদশাহ শাহজাহান সুলতানদের আমলে দিল্লি শহরের ধ্বংসাবশেষকে রাজধানী হিসাবে বেছে নেননি। তিনি একটি নতুন এলাকায় শহর পতন করে সার্বভৌম শাসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই শহর বানানোর সময় ইসলামী ও হিন্দু শাস্ত্র অনুযায়ী পরিকল্পনা করা হয়েছিল। শাহজাহানাবাদ তৈরি হয়েছিল 1639 খ্রিস্টাব্দে। কত সালে তৈরি হয়েছিল? না, 1639 খ্রিস্টাব্দে। 1648 খ্রিস্টাব্দে শাহজাহান আগ্রা থেকে সেখানে চলে আসেন। তো আমরা এখানে গয়ের অ্যান্সারটা পেয়ে গেলাম। তো এরপরে আমরা ঘয়ের অ্যান্সারটা পড়ে নেব। প্রথমে প্রশ্নটা পড়ে নিই, ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? তো উত্তর দেখো, ইউরোপীয় বণিক কোম্পানিগুলি আস্তে আস্তে ভারতে নানা ঘাঁটি বানাতে শুরু করে। কোম্পানির কুঠিতে ইউরোপীয় বণিকরা নিজেদের মতো করে বাড়ি ঘর তৈরি করত। কুঠিগুলো তারা অস্ত্র শস্ত্র দিয়ে দুর্গের মতো সুরক্ষিত করে রাখত। এখানে তাদের বাসগৃহ ও মালের গুদাম থাকত। এইভাবে সপ্তদশ শতকের ভারতের গুজরাট, উত্তর ও দক্ষিণ করমণ্ডল এবং বাংলাদেশ হয়ে উঠেছিল ইউরোপীয় বণিকদের প্রধান অঞ্চল। তা আমরা এখানে ঘয়ের অ্যান্সার পেয়ে গেলাম। এরপরে চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে? উমর দাগা, মুঘল শাসকরা কীভাবে ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিতেন? তো অ্যান্সারটা দেখে নিই। মুঘল শাসকরা বাণিজ্য করতে বণিকদের উৎসাহ দিতেন। মালের ওপর শুল্ক ছাড় দিয়ে কোঠি বানানোর অনুমতি দিয়ে তারা বণিকদের সুবিধা করে দিতেন। মুঘল অভিজাতদের মধ্যে কেউ কেউ সরাসরি বাণিজ্য করত, তবে কেউ প্রয়াস ছিল খুবই সীমিত। মুঘল সম্রাটরা, রাজপুত্ররা ও অভিজাতরা নিজেদের প্রয়োজনে শখ মেটাতে নিজেদের কারখানায় কারিগরদের দিয়ে নানান ধরনের শৌখিন জিনিস, অস্ত্র, বিলাসদ্রব্য তৈরি করাতো, তবে এগুলো বাণিজ্যের স্বার্থে তৈরি হতো না। তো এখানে দেখো, এর উমর অ্যান্সারটাও তোমরা পেয়ে গেলে। তো এরপর আমরা চারের দাগারটা আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। তো প্রথম প্রশ্ন, খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল? উত্তর, ভৌগোলিকভাবে দিল্লি অবস্থান আরাবল্লী শৈলশিরায় একটি প্রান্ত ও যমুনা নদী বৈধিত সমতল সংযোগস্থলে। এখানে আরাবল্লীর পাথর দিয়ে জমির ঢাল অনুযায়ী সুরক্ষিত দুর্গ নির্মাণ করা সহজ ছিল। আবার যমুনা নদী এখানে প্রধান জলপথ এবং শহরের পূর্ব দিকে প্রাকৃতিক সীমানা, ফলে বহু যুগ ধরেই এদিকে রাজন্যবর্গ, অন্যদিকে বণিকবৃন্দ এই অঞ্চলটির দিকে আকৃষ্ট হয়েছে। মধ্যযুগে দিল্লি শহরের উৎপত্তি ও বিকাশের দুটি ভাগ ছিল। একটি হলো ত্রয়োদশ-চতুর্দশ শতকের দিল্লি, অপরটি হলো সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহানের তৈরি শাহজাহানাবাদ। কুতুবউদ্দিন আইবকের আমলে দিল্লি তৈরি হয়েছিল রাজপুত শাসকদের শহর কিলা রায় পিথোরাকে কেন্দ্র করে। এটাই ছিল সুলতানি আমলের প্রথম দিল্লি বা কুতুব দিল্লি। জালালউদ্দিন খলজির আমলে একে ঘিরেই শহর-ই-নও বা নতুন শহর তৈরি হয়। মোহাম্মদ বিন তুগলকের আমলে কুতুব দিল্লি সিরি ও তার নিজের তৈরি
জাহানপনাহকে একটি প্রাচীর দিয়ে ঘিরে আরও বড় শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই কাজ শেষ হয়নি। তাই বলা যেতে পারে এত কিছুর মধ্যে কিন্তু সুলতানি আমলের প্রথম দিল্লি সবসময় গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল। তা আমরা এখানে 4-এর দাকার কয়ের অ্যান্সারটা পেয়ে গেলাম। এরপরে চলে যাব খ, শাহজাহানবাদের নাগরিক চরিত্র কেমন ছিল? উত্তর, শাহজাহানাবাদ নাগরিক বস্তি ছিল মিশ্র প্রকৃতির। এখানে নানা শ্রেণীর মানুষজনে বসবাস করত নানা ধরনের বাড়িতে। রাজপুত ও উচ্চপদস্থ আমিররা সুন্দর বাগান বাড়িতে থাকতেন, ধনী বণিকরা টালি দিয়ে সাজানো ইট ও পাথরের বাড়িতে থাকতেন, সাধারণ ব্যবসায়ীরা থাকত নিজেদের দোকানের ওপর বা পেছন দিকে ঘরে। সবচেয়ে বড় ও সুন্দর বাড়িকে বলা হতো হাভেলি, এর থেকে নিচু স্তরের বাড়িকে মকান বা কোঠি বলা হতো, সবচেয়ে ছোট ঘরকে বলা হতো কোঠরি। এছাড়া ছিল আলাদা বাংলো বাড়ি। বড় বড় বাড়ির আশেপাশে মাটি ও খড় দিয়ে তৈরি বহু ছোট ছোট কুঁড়ে ঘর ছিল। এই সব কুঁড়েতে সাধারণ সৈনিক, দাস দাসী, কারিগর প্রমুখ মানুষজন থাকত। কুঁড়েতে আগুন লেগে মাঝে মধ্যে অনেক লোক ও গবাদি পশু মারা যেত বলে জানা যায়। তবে বসতি এলাকার মধ্যে কোনো বিভাজন ছিল না। উচ্চপদস্থ আমির ও গরিব কারিগর একই মহল্লায় পাশাপাশি থাকত। শাহজাহানাবাদের প্রধান রাজপথ ছিল দুটি। রাজপথকে বাজার বলা হতো, কারণ তার দুপাশে সারিবদ্ধ দোকান ছিল। কোনো কোনো উৎসবে সব সম্প্রদায়ের মানুষ এক হয়ে পরব উদযাপন করত। যেমন দেওয়ালির সময় হিন্দু মুসলমান একই সঙ্গে দিল্লির প্রখ্যাত সুফি সাধক শেখ নাসিরউদ্দিন চিরাগি দিল্লির দরগায় আলোর উৎসব পালন করত। মহরমের শিয়া ও সুন্নি সম্প্রদায় যৌথভাবে অংশ নিত। তো আমরা এখানে ক্ষয়ের অ্যান্সারটাও পেয়ে গেলাম। এরপরে চলে যাব গয়া। দিল্লি সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? উত্তর, দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটেছিল, এর কারণ ছিল অনেকগুলো। ত্রয়োদশ থেকে চতুর্দশ শতকে দিল্লির সুলতানরা কয়েকটি নতুন শহর তৈরি করেন বা পুরনো শহরগুলোকে নতুন করে ঘরবাড়ি তৈরি করেন। এই সব শহরে সুলতানরা ও তাদের অভিজাতরা, সৈনিকেরা ও সাধারণ মানুষ বসবাস করতে শুরু করলে শহরগুলো জনবহুল হয়ে ওঠে। শহরগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিস ও বাড়িঘর তৈরি কাঁচামালের যোগান দেওয়ার জন্য আমদানি ও রপ্তানির বাণিজ্য গড়ে উঠেছিল। আবার সে যুগে সুলতানরা তাদের সামরিক প্রয়োজন বিরাট সেনাবাহিনীর মোতায়েন রাখতেন। সুলতান আলাউদ্দিন খলজির আমল থেকে এদের ভরণ পোষণের জন্য রাষ্ট্র কৃষকদের কাছ থেকে নগদে কর আদায় করত। ওই নগদ টাকা জোগাড় করার জন্য কৃষকরা ব্যবসায়ীদের কাছে তাদের উৎপন্ন শস্য বিক্রি করে দিতে বাধ্য হতো। এই শস্য নিয়ে বাণিজ্য চলত। তাছাড়া সুলতান ও অভিজাতদের বিলাস বাসনের জন্য প্রয়োজনীয় মূল্যবান জিনিসের ব্যবসা সে যুগে বাণিজ্যের আরও একটি বৈশিষ্ট্য ছিল। তো আমরা এখানে গয়ের অ্যান্সারটাও পেয়ে গেলাম। এরপরে চলে যাব ঘ, মধ্যযুগে ভারতের দেশের ভেতরে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। উত্তর, মধ্যযুগে ভারতের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল। দেশের ভেতরে সাধারণত দুই ধরনের বাণিজ্য হতো। প্রথমত গ্রাম ও শহরের বাণিজ্য এবং দ্বিতীয়ত একটি শহরের মধ্যেকার বাণিজ্য। জনবহুল শহরগুলোর অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে শহরে যেসব পণ্য রপ্তানি হতো সেগুলি হলো কম দামি জিনিস, কিন্তু অনেক বেশি পরিমাণে এই সব জিনিস গ্রাম থেকে শহরে আসতো। এদের মধ্যে ছিল নানা ধরনের খাদ্যশস্য, খাবার তেল, ঘি, আনাজ, ফল, লবণ ইত্যাদি। শহরে বাজারে এই সব পণ্য বিক্রি হতো। আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4টি বড় বাজার ছিল। এই সব বাজারে খাদ্যদ্রব্য, ঘোড়া, কাপড় ইত্যাদি বিক্রি হতো। আবার এক শহর থেকে আর এক শহরে রপ্তানি হতো প্রধানত বেশি দামের শৌখিন জিনিসপত্র, যেগুলো ধনী অভিজাতদের জন্যই কারিগররা তৈরি করত। সুলতানদের রাজধানী দিল্লি শহরে সাম্রাজ্যের নানা এলাকা থেকে দামি মদ, সূক্ষ্ম মসলিন বস্ত্র আমদানি করা হতো।
তাছাড়া বাংলাদেশ, করমণ্ডল ও গুজরাতের সুতি ও রেশমের কাপড়ের চাহিদা ছিল দেশের সর্বত্র। এই যুগে প্রথম চরকায় সুতো কেটে কাপড় বোনা শুরু হয়েছিল। সুলতানের যুগে নানা হস্তশিল্প বাণিজ্যও হতো। এর মধ্যে ছিল চামড়া, কাঠ ও ধাতু দিয়ে তৈরি জিনিস, গালিচা ইত্যাদি। এই যুগেই ভারতের প্রথম কাগজ তৈরি করা শুরু হয়। এবারে চলে যাব প্রশ্নে। ইউরোপীয় কোম্পানিগুলির আমদানি রপ্তানি রেখচিত্র দেখে এই যুগে বিদেশি বাণিজ্যের সম্বন্ধে তোমার কি ধারণা হয়? তো উত্তরটা দেখে নিই। সপ্তদশ শতকে ইউরোপের অনেকগুলি বাণিজ্যিক কোম্পানির পতন ঘটে। এর মধ্যে ইংরেজ, ডাচ বা ওলন্দাজ, ফার্সি, ডেনমার্ক প্রমুখ বণিকরা ভারতে বাণিজ্য করতে এসেছিল মুঘল আমলে। ইউরোপীয় বণিকরা ভারতীয় দালালদের মাধ্যমে কাজ করত। তারা তাদের দাদন দিয়ে দিত, যা দিয়ে ভারতীয় কারিগর ইউরোপীয় বণিকদের চাহিদা মতো জিনিস বানিয়ে দিত। এইভাবে সপ্তদশ শতকে ভারতের গুজরাট, উত্তর ও দক্ষিণ করমণ্ডল এবং বাংলাদেশ হয়ে উঠেছিল ইউরোপীয় বণিকদের প্রধান অঞ্চল। এই চারটি অঞ্চলে যথাক্রমে সুরাট, মছুলিপট্টনম, পুলিকট ও হুগলি ছিল ইউরোপীয়দের প্রধান বাণিজ্য কেন্দ্র। ইউরোপের বণিকরা পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্য এশিয়া থেকে ভারতে আমদানি করত মশলা, সোনা ও মূল্যবান রত্ন। ইউরোপ থেকে আমদানি করত রূপো, পশমের বস্ত্র, সুগন্ধি দ্রব্য। পশ্চিম এশিয়া থেকে আসত ঘোড়া, কাচের সামগ্রী ইত্যাদি। তারা ভারত থেকে নিয়ে যেত সুতিবস্ত্র, রেশম বস্ত্র ও চিনি। পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপে নিয়ে যেত গোলমরিচ, নীল, সুতিবস্ত্র, রেশম বস্তু। তা আমি এখানে 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদেরকে পড়িয়ে দিলাম। তা যদি আমার পড়ানো ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে এইটুকুই। আবার আসছি এই অধ্যায়ের পাঠ্য বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলি তোমাদেরকে পড়িয়ে দেবো। তো আজকে এইটুকুই। সবাই ভালো থেকো।